একটা পচা বাসি খাবার খেয়ে ফেলি তাহলে তো আমি রোগে আক্রান্ত হবো এবং আমারই মানে সর্বনাশ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদেরকেও সতর্ক থাকতে হবে। শুধুমাত্র দোকান যারা বিক্রি করে তাদের উপর ভরসা করে থাকলেই হবে না। জি। তো যাই হোক, আমরা এই যে এতক্ষণ যে আলোচনাগুলো করলাম আজকে যে বিষয়গুলো নিয়ে, নিরাপদ খাদ্য আইন 2023-এর যে বিষয়গুলো আছে, তো এক্ষেত্রে মানে আইনের সেই বিষয়গুলো আইনের অপরাধে পড়লে সেগুলো তো শাস্তির বিধান তো অবশ্যই আছে মনে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই আছে। আমরা একটু জানতে চাই সেটা। আমি একটু পিছনে ফিরে যাই, আর একটু বলতে চাই আমি একটা বিষয়। হ্যাঁ, অবশ্যই। যে এটা আমাদের জনগণকে সচেতন করার জন্য একটা কথা বলতে চাই। প্রিয় শ্রোতা, আপনারা জানবেন, কৃষ্ণকমল আপনিও জানবেন যে প্রত্যেকটা খাবারের কিন্তু এক্সপায়ারি ডেটের কথা যে বললাম, এই খাবারগুলো যখন বাজার থেকে উঠায় নেওয়া হয়, যেমন অনেক দোকান আছে যেগুলোতে 1 বছরেও একটা খাবার, সেই যে খাবারটা সরবরাহ করেছে কোম্পানি বিক্রির জন্য, সেটা 1 বছরেও বিক্রি হয় না। তো ওই খাবারটা কিন্তু ডেট এক্সপায়ার হয়ে গেছে। জি। এখন ওই খাবারটা যদি সচেতন কোনো দোকানদার বলে যে না, এটাকে আপনার ফেরত নিয়ে যেতে হবে, এটা আমি সেল করতে পারিনি, তখন কিন্তু সে এটাকে নিতে বাধ্য, এই খাবারটা বাজার থেকে উঠায় নিতে বাধ্য। এবং এই খাবারটা যখন উঠায় নেয় তখন এই যারা সেল করে বা প্রতিনিধি, এরা করে কি, এরা আবার নতুন করে মোড়কজাত করে, অথবা ওই মোড়কটি গ্রামের কোনো জায়গায় সরবরাহ করে যেখানে এই ডেট এক্সপায়ার বা অন্য কিছু দেখার কোনো অবকাশ থাকে না, সেখানে তারা কম দামে সেল করে দিয়ে আসে। এটি আসলে অনেক ক্ষেত্রেই চোখে পড়ে যায়। এতে করে সেলার যারা আছে, প্রতিনিধি যারা আছে, তারা ডিস্ট্রয় দেখায় কিন্তু এটাকে আসলে বিক্রি করে দেয়। আপনি একটা বিষয় আপনাকে আমি একটু অবগতির জন্য জানাই। কিছুদিন আগে একটা এক্সপায়ার ডেটের ইনজেকশন পুশ করে একটা বাচ্চা গাইবান্ধা হাসপাতালে মারা গেছে। আচ্ছা। গাইবান্ধায় হাসপাতালে অথবা কোনো ক্লিনিক সম্ভবত হবে, আমি ঠিক বলতে পারছি না। এই জায়গায় মারা গেছে। মারা যাওয়ার পর তো ওকে চার্জ করা হয়েছে, যেখান থেকে নিয়ে ইঞ্জেকশনটা কেনা হয়েছে সেখানে চার্জ করা হয়েছে যে আপনি যে ইঞ্জেকশনটা এক্সপায়ার ডেট, মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তারপরও আপনি দোকানে রাখলেন কেন বা বিক্রি করলেন কেন? জি। সে উত্তর দিছে, এই কি আপনি জানেন যে একটা ওষুধের, যে কোনো ওষুধের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর 6 মাস পর্যন্ত এটা খাওয়া যায়, ব্যবহার করা যায়? আমি তো স্ট্রেঞ্জ হয়ে গেলাম। তিনি উত্তর দিয়েছেন, তার মানে তার জানারই কোনো জানাই নাই যে এক্সপায়ার ডেট বা উৎপাদনের তারিখ সম্পর্কে কোনো জ্ঞান নাই। এখন আপনি যেটা বলতেছিলেন যে এই অপরাধগুলো যে সংগঠিত হয়, এই অপরাধগুলো যেগুলো আমরা আলোচনা করলাম, এই আলোচনাগুলো মধ্যে সবগুলোর মধ্যে আমি একটু যদি সামারাইজ করি, তাহলে ভেজাল খাবার, ভেজাল খাবার আছে। হ্যাঁ, ভেজাল খাবার তো আছে। ভেজাল খাবার কথা আসছে, খাবারের মধ্যে ভেজাল মিশ্রণের কথা আসছে। তারপর পচা বাসি খাবারের কথা আসছে। তারপর বল বৃদ্ধি করার জন্য কোনো ভেষজ ওষুধ রাস্তাঘাটে ব্যবহারের কথা আসছে আলোচনার মধ্যে। তা তো অবশ্যই। তারপর মরা ছাগল গরু জবাই করে তার মাংস বিক্রি করার কথা আসছে। তারপরে পচা মাছ। আপনি দেখবেন যে আপনাদের সুন্দরগঞ্জে কয়েকদিন আগে একটি রোগাক্রান্ত গরুর মাংস বিক্রি করে অ্যানথ্রাক্স নামক একটা রোগের ছড়িয়ে পড়েছে, সেটি ছড়িয়ে পড়ছিল। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো সবগুলো নিয়ে যে আলোচনা, এই আলোচনা যদি কোনো অপরাধ প্রমাণিত হয়, সেই ব্যক্তির ভেজাল খাদ্যদ্রব্য বিক্রয় বা সংরক্ষণ করা বা তার হেফাজতে রাখা, এজন্য তাকে 5 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। 5 বছর। এবং একই সঙ্গে তাকে 10 লাখ টাকা পর্যন্ত জরিমানা করা যেতে পারে। 10 লাখ টাকা এবং 5 বছর, 5 বছর জরিমানা করতে পারে। তারপর এই যে আপনি বললেন যে ডেট এক্সপায়ার, এই জাতীয় কোনো প্যাকেট খাবার, এটিকে ট্যাগ লাগিয়ে বা ডেট বৃদ্ধি করে বা অন্য কোনো উপায়ে প্যাকেট চেঞ্জ করে নতুনভাবে প্যাকেট জাত করে যদি কেউ এই
বিক্রি করে, এই খাবারগুলো বাজারে সরবরাহ করে বা জনগণের কাছে বিক্রি করে, তার 2 লাখ টাকা পর্যন্ত জরিমানা, 2 বছর পর্যন্ত জেল এবং 3 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা। 2 বছর জেল, 3 লক্ষ টাকা জরিমানা করার সুযোগ আছে। এরপরে যদি বলি যে মেয়াদোত্তীর্ণ খাবার সরাসরি যদি কেউ বিক্রি করে বাজারে বা ঘাটে মাঠে বিক্রি করে, তার জন্য 2 লাখ টাকা যদি জরিমানা এবং 2 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হতে পারে। আচ্ছা। এরপর যে খাবারগুলো সরকার থেকে কোনো অনুমোদন দেওয়া হয়নি, জি, যে খাবারগুলো সরকার থেকে কোনো অনুমোদন দেওয়া হয়নি বা আমদানি নিষিদ্ধ খাবার বা এরকম কোনো খাবার যেগুলো আমাদের শরীরে প্রবেশ করলে দুরারোগ্য ব্যাধি, ক্যান্সার মতো রোগে আক্রান্ত হতে পারে, জি। এই জাতীয় কোনো খাবার যদি কোনো কোম্পানি বা কোনো বিক্রয় প্রতিনিধি বা কোনো প্রতিষ্ঠান সরবরাহ করে বা বিক্রয় করে, তাকে তার 5 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। তো অনেক মোটামুটি ভালো একটা মানে শাস্তির বিধান আছে। এইটা আসলে আপনি এটুকুতে বলছেন যে শাস্তির বিধানটা মোটামুটি সন্তোষজনক, কিন্তু বিদেশে কি আছে জানেন? না, একটু শুনি। ভেজাল খাবার পরিবেশন বা খাবারের মানহীন কোনো খাবার যদি পরিবেশন করে, জি, বা দুগ্ধজাত কোনো খাবার বা শিশুর বেবি ফুড জাতীয় কোনো খাবারে যদি কোনো ভেজাল থাকে বা ভেজাল প্রমাণিত হয়, তার মৃত্যুদণ্ড হবে। তাহলে আমাদের বাইরের দেশে এগুলো মৃত্যুদণ্ড দেওয়ার সুযোগ আছে। হ্যাঁ, সুযোগ আছে। আচ্ছা, কিন্তু এই যে এত কিছু আমরা দেখছি, আইনের এত শাস্তির বিধানও আছে, তারপরে তো অহরহ ঘটনা কিছু ঘটেই চলছে। এটা কি আসলে আমাদের অসচেতন, নাকি আমাদের একে অপরের প্রতি আক্রোশ, এইরকম, নাকি ব্যবসায়িক একটা? আমি যদি বলি, সর্বপ্রথম আমাদের অসচেতনতার কথা বলবো। আমরা যদি সচেতন হই, তাহলে ওই ব্যক্তিটা আমাকে ঠকাইতে পারবে না, আমাকে ব্লেম দিতে পারবে না, আমাকে বিপদে ফেলতে পারবে না। সে তো আমাকে অহরহ প্রতারিত করছে। জি, জি। আমি কেন তার কাছে প্রতারিত হব? আমি যদি বলি যে না, এটা আমি খাবো না, এটা আমি নেব, কেন আপনি এটা বিক্রি করতেছেন মানহীন খাবার, তাহলে কিন্তু এটাকে আসলে প্রতিহত হয়ে যায়। জি। তো যাই হোক, আমরা শেষের দিকে প্রায় চলে এসেছি অনুষ্ঠানের। আমরা আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, যে এই যে এত কিছু হচ্ছে, এত কিছু করার আছে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তো একটা নামের প্রতিষ্ঠানও আছে। তা আমরা সেদিক থেকে জানতে চাই, এইগুলো আইনের আওতায় আনার জন্য বা বিচার করার জন্য মানে কোন কর্তৃপক্ষকে দায়িত্ব দেয়া এবং তারা কিভাবে মূলত কাজগুলো করে, আমরা একটু যদি। এটি আসলে খাদ্য মন্ত্রণালয়ের আওতায় ফুড সিকিউরিটি হিসেবে একটা কমিটি করে দেয়া আছে, এবং এই কমিটিটা সারা বাংলাদেশে উচ্চ পর্যায় থেকে এবং জেলা পর্যায় পর্যন্ত একটা কমিটি করা আছে, যারা এগুলোকে দেখবেন এবং এগুলো তদারকি করার জন্য স্থানীয়ভাবে, যেমন গাইবান্ধা সারাউন্ডিং পৌরসভার ভিতরে কোথায় গরু জবাই হচ্ছে, কোথায় মানহীন একটা মৃত মুরগি জবাই হচ্ছে, কোথায় হোটেলে একটা মৃত মুরগির মাংস রান্না হচ্ছে, এই বিষয়গুলো তদারকি করবে পৌরসভা। এই পৌরসভা সকালবেলা, আপনি জানেন হয়তোবা, প্রতি সকালবেলা যখন 10টা গরু বা 10টা মহিষ বা 5টা ছাগল জবে হবে, তাকে রিকোয়ারমেন্ট দিয়ে আসতে হবে প্রত্যেক কসাই। এদের কিন্তু লাইসেন্স আছে। জি, লাইসেন্স আছে। এই লাইসেন্স আওতায় পৌরসভায় একটা রিকোয়ারমেন্ট দেওয়া আসে। তখন পৌরসভা থেকে একজন হেলথ ভিজিটর আছে, হেলথ অফিসার, যিনি খাবারের বিষয়গুলো দেখে, তিনি এসে তার সামনে সুস্থ গরু, সুস্থ খাসি এগুলো জবাই হলো কিনা দেখে উনি একটি সিল মারে দিয়ে যাবেন। উনি ওই শরীরে ওই পশুটির গায়ে একটি সিল, পৌরসভার একটা সিল মেরে দিয়ে যাবেন। তখন ক্রেতারা ওই সিল দেখে কিন্তু মাংসগুলো ক্রয় করবে। কিন্তু তা কি হয়? আপনি কি দেখেছেন কখনো? আমরা তো কখনোই কোনো আপনি কি জানতেন যে এই সিল দেওয়ার প্রভিশন আছে? আপনি কি জানতেন? আমাদেরকে আসলে জানা প্রয়োজন। আমরা জেনে শুনে কেন এই ভুলটা করতেছি? আমরা যখন দেখবো যে এটা সিল দেওয়া নাই, তখন বলবো যে আপনি এটা তো পৌরসভার অনুমতি নিয়ে জবাই করেন নাই। কেন করেন নাই? পৌরসভাকে তখন ডাকা হবে যে আপনি যে অথরিটি আছেন, আপনি কেন এই পশুটা জবাই হলো আপনি পর্যবেক্ষণ করলেন না? এই পশুটির মাংস খেয়ে যদি আমার কোনো ক্ষতি হয়, যেমন আমি সুন্দরগঞ্জের বিষয়টাই কথা বলি, সুন্দরগঞ্জের ওই গরুটি যদি সেই পৌর কর্তৃপক্ষ যদি
টেস্ট করে জবাই করার জন্য দিত, সে যে রোগাক্রান্ত গরু, রোগাক্রান্ত পশু ছিল, জি, জি, হ্যাঁ, সে তো অবশ্যই। এটি কিন্তু তাহলে জবাই করতে দিত না। জি। তাহলে এটা খেয়ে লোকজনও আক্রান্ত হতো না। এটি কর্তৃপক্ষ আছে দেখার জন্য, এবং এটির বিচারের আওতায় আনার জন্য মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন সময়ে পরিচালনা করা হয় রাস্তাঘাটে, এবং বাজার পরিদর্শন করা হয়। আমি মনে করি এটি খুবই অপ্রতুল। এটা মাঝে মধ্যে 1 বছর 6 মাসে একবার হয়তো হয়। এটি আসলে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে 1 দিন 2 দিন করলে যারা এই বিষয়টি বিক্রেতা, তারা এই ভেজাল খাবার, তারা মোরগবিহীন খাবার, তারা এই মানহীন খাবারগুলো বাজারে বিক্রি করতে সাহস পেত না, সময় পেত না। তাহলে আমাদের এটি করাও দরকার আর কি। সরকার যেহেতু একটা কমিটি করে দিয়েছে, কমিটি যেহেতু আছে, তো তাদের উচিত সেটি আসলে কমিটি আছে, কমিটি এটিকে দেখার জন্য, দেখভাল করার জন্য, কিন্তু আইন প্রয়োগকারীর জন্য আলাদা একটা সংস্থাই আছে। কেন? মোবাইল কোর্ট আছে, তাদেরকে তারা তথ্য সরবরাহ করবে। কিন্তু আমরা কয়জন তথ্য সরবরাহ করি? এটাই একটা বিষয়। তথ্য সরবরাহ করি, আমরা তো ক্রেতারাও কখনো তথ্য দেই না তাদের, দেই না। আমরা যাই সামনে দেখি যে হ্যাঁ আছে, দেন, নিয়ে চলে আসি। কিন্তু সেটি যে আসলে রোগাক্রান্ত, সেটি পৌরসভা থেকে অনুমতি নিয়ে জবাই করেছে কিনা, এটি তো আমরা কখনো লক্ষ্যই করি না। আপনি দেখবেন, আপনাকে আমি অনুরোধ করলাম, এরপরে যদি কখনো খাসির মাংস কিনতে যান, তখন আপনি দেখবেন যে তার গায়ে আপনি অবজার্ভ করুন কোনো সিল আছে কিনা। তখন আপনি জিজ্ঞাসা করতে পারবেন যে এই খাসিটি তো তোমার পৌরসভা থেকে অনুমোদিত হারে জবাই করা হয়নি, কেননা এটা গায়ে কোনো সিল নাই, এটা গায়ে কোনো টিকিট নাই। এটা আপনি কয়টা খাসি জবাই করছেন আজকে, তার কোনো লিস্ট আছে? এভাবে জিজ্ঞেস করা উচিত, তাহলে তারা বুঝবে জনসাধারণ সচেতন হয়ে গেছে। তাহলে আমরা যারা জনসাধারণ আছি, মানে এখন বিষয় হচ্ছে নিরাপদ খাদ্যটাকে নিশ্চিত করার যে বিষয়গুলো, এটা আমাদেরকেই এগিয়ে আসতে হবে। না হলে আসলে আমরা কখনোই নিরাপদ আইন করে কোনো লাভ হবে না। আমাদের সচেতন হতে হবে, তাহলে হয়তো আমরা নিরাপদ খাদ্য পাবো, আমরা ভালো থাকবো। না হলে কিন্তু এই যে বর্তমান যে পরিস্থিতি, আমরা কেউ নিরাপদ খাদ্য পাবো না, অসহায় অবস্থায় পড়ে যাব। অল্প বয়সী হয়তো দেখা যাচ্ছে বিভিন্ন রোগে আমাদেরকে আক্রান্ত করবে। এই হচ্ছে বিষয়। তার বিষয়টা হচ্ছে এখন যেহেতু সবকিছুরই পরিবর্তন হচ্ছে, আমাদেরকে একটু সচেতন হতে হবে, আমাদেরকে একটু পরিবর্তন হতে হবে। তো আমরা শেষ করতে চাই আজকে অনুষ্ঠান। একটা বিষয় এবং সব শেষে আবার শ্রোতাদের উদ্দেশ্যে আপনার কোনো বলার থাকলে একটু একবারই বলে ফেলবেন। এই যে বোতলজাত পানি, এই বোতলজাত পানি যে বিক্রি হয়, খাবারের পানি, এই খাবারের পানির কিছুদিন আগে বিএসটিআই কর্তৃক এদের মান নিয়ন্ত্রণের জন্য এটাকে কিন্তু সবার নমুনা চাওয়া হয়েছিল। দেখা হয়েছে শুধুমাত্র 1টা বা 2টা বা 3টা পানি মান ভালো পাওয়া গেছে, বাকি সবগুলো কিন্তু মানহীন পানি পাওয়া গেছে। প্রিয় শ্রোতা, আপনারা শুনলেন নিরাপদ খাদ্য আইন 2023, আমরা 2 পর্বে আলোচনা করলাম। তো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে, আপনাদের কোনো জানার থাকে, আমাদেরকে জানাবেন। আমরা পরবর্তী কোনো পর্বে এই প্রশ্নগুলোর উত্তর দিব। আর আমরা যে আইনটির কথা বললাম, এই আইনটি প্রয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষ প্রয়োগ করবে, কিন্তু সচেতন যদি আমরা না হই, আমরা যদি নিজেকে সচেতন করতে না পারি, আমরা যদি রাস্তাঘাটে চলার পথে বাচ্চা শিশুদেরকে নিয়ে স্কুলে যাওয়ার পথে মানহীন কিছু খাবার কিনে তাকে দেই, সে খাচ্ছে, খেয়ে বাসায় এসে অসুস্থ হয়ে পড়তেছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের দায়িত্ব। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে। ভালো থাকবেন। শুভ সন্ধ্যা। হ্যাঁ বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সচেতন থাকবেন, এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সবাইকে নিজেদেরকে এগিয়ে আসতে হবে। আপনারা সকলে এগিয়ে আসবেন এবং ভালো থাকবেন, এই প্রত্যাশা আজকের মতো শুভ বিদায়।